আমার নাম মাহির। গ্রামে একটা পুরনো স্কুল বিল্ডিং আছে যা প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত। কেউ বলে সেখানে জিন ভূতের বাস, কেউ বলে রাতের বেলা ওই জায়গায় থেকে কান্না, হাসি কিংবা অদ্ভুত আওয়াজ শোনা যায়। তবে আমি সব সময় এসব গল্পকে অবহেলা করতাম। একদিন আমার কয়েকজন বন্ধু চ্যালেঞ্জ ছুড়ে দিল, তুই এত সাহসী হলে রাতেও স্কুলে গিয়ে দেখ, সত্যি কিছু হয় কিনা। আমি হাসলাম। কথা দিচ্ছি, সেখানে গিয়ে পুরো রাত কাটিয়ে আসবো। ভূত বলে কিচ্ছু নেই। বন্ধুরা আমার কথা শুনে হেসে উঠল, কিন্তু ওদের চোখে একটা ভয়ও ছিল। সেই রাতেই আমি একটা টর্চ, পানির বোতল আর মোবাইল নিয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিলাম। আপনাদের কি মনে হয়, ওখানে কি সত্যি কিছু আছে নাকি না? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে আসি সেই স্কুলে কি আছে। রাত প্রায় 12টা, চাঁদ অর্ধেক ঢাকা, আর গ্রামের চারপাশ নীরব। স্কুলের ভাঙা দরজাটা ঠেলে ঢুকতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। ভেতরের পরিবেশটা অদ্ভুত ছিল। মেঝেতে ধুলো আর ভাঙা চেয়ারে থাকা, দেয়ালে পুরনো দিনের পোস্টার ছেঁড়া অবস্থায় ঝুলছে। আমি টর্চের আলো ফেলে ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম। একটা ক্লাসরুমে ভেতরে ঢুকলাম। হঠাৎ মনে হলো কারণ নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু চারপাশে তো কেউ নেই। কিছুক্ষণ পর শুনলাম এক কোণে খস খস করে আওয়াজ হচ্ছে। এগিয়ে গিয়ে দেখি উম, কিচ্ছুই নেই। হঠাৎ জানালার পাশ থেকে একটা ছায়া উড়ে গেল। আমার বুক ধরধর করতে লাগলো, কিন্তু নিজেকে সামলে নিলাম। ভাবলাম হয়তো বাতাসে কোনো পাতা উড়ে গেছে। ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়ালাম। তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। তুমি এখানে কেন এসেছো? আমি চমকে ঘুরে দাঁড়ালাম। উহুম, কেউ নেই। গলার সুরটা যেন খুব কাছেই ছিল। আমি ভয় কাটানোর চেষ্টা করছিলাম। ঠিক তখনই টর্চের আলো হঠাৎ নিভে গেল। চারপাশ অন্ধকার। আমি দ্রুত মোবাইলের আলো জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু সেটাও কাজ করলো না। তখন মনে হলো আমি যেন কারোর সঙ্গে আছি। তখনই পায়ের কাছে ঠান্ডা কিছু একটা স্পর্শ করলো। নিচে তাকাতেই দেখি একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ পুরোপুরি অন্ধকারে ঢাকা। সে ধীরে ধীরে বলল, আমাকে মুক্তি দাও। আমি আর কিছু বুঝে ওঠার আগে স্কুলের দরজাটা নিচ থেকে বন্ধ হয়ে গেল। জানালার বাইরে চাঁদ ঢাকা পড়ে গেল, আর সেই ছোট্ট মেয়েটার চোখ জ্বলতে শুরু করলো, যেন দুইটা অগ্নিকুণ্ড। আমি পেছাতে শুরু করলাম, কিন্তু পায়ের তলায় যেন মাটি নেই। মেয়েটা স্থির হয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। তার চোখের লালচে আলো ক্রমশ গাঢ় হচ্ছিল। হঠাৎ করে সে বলে উঠল, তোমরা আমাদের বাড়ি কেড়ে নিয়েছো, এবার সময় এসেছে তোমাদের ফিরিয়ে দেওয়ার। আমি আতঙ্কে বললাম, কি বলছো এসব? আমি তো কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও। সে ধীর লয়ে এগিয়ে এলো। তার পায়ের নিচে কোনো শব্দ ছিল না। তার ঠান্ডা কণ্ঠে ফিসফিসানির মতো ভেসে এলো, তুমি আমাদের ডাক শুনে এসেছো, এখন পালানোর উপায় নেই। এখানে আসার মানে হলো তুমি আমাদের রাজ্যে ঢুকে গেছো। আমি বাঁচার শেষ চেষ্টায় দৌড় দিতে চাইলাম। ঠিক তখনই চারপাশের দরজা, জানালা সব নিচে থেকে বন্ধ হয়ে গেল। বাতাস ভারী হয়ে গেল, যেন আমি শ্বাস নিতে পারছিলাম না। করিডোরের দেয়াল থেকে অদ্ভুত সব ছায়া বেরিয়ে আসতে লাগলো। তারা ফিসফিস করে বলছিল, তুমি একা এসেছো, এখন তুমি আমাদের হবে। আমি চিৎকার করে উঠলাম, আমি এখানে ভুল করে এসেছি, আমি কিচ্ছু করিনি, আমাকে যেতে দাও। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটা আবার বলল, তোমার পূর্বপুরুষরা আমাদের জমি কেড়ে নিয়েছিল,
তাদের প্রতিশ্রুতি ছিল আমাদের মুক্তি দেবে, কিন্তু তারা কথা রাখেনি। আজ সেই ঋণ শোধ করার পালা। আমি যেন মাথা ঘুরে মাটিতে পড়ে যাচ্ছিলাম। তবুও জিজ্ঞেস করলাম, কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি? কিভাবে মুক্তি দিতে পারি? সে একটু থেমে বলল, আমাদের কথা শোনো। এখানে যে পবিত্র বস্তু লুকানো আছে তা খুঁজে বের করো। সেটা ছাড়া আমরা মুক্তি পাবো না। কিন্তু মনে রেখো, তুমি যদি ব্যর্থ হও, তুমি আর জীবিত অবস্থায় এখান থেকে ফিরতে পারবে না। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়লাম, ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু কোথায় খুঁজবো এটা? মেয়েটা হাত তুলে করিডোরের দিকে ইঙ্গিত করলো। করিডোরটা একসময় ছোট্ট ছিল, কিন্তু এখন সেটা যেন অনন্তকাল লম্বা হয়ে গেছে। চারপাশ থেকে অদ্ভুত ছায়া আলো দেখছিল। আমি ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলাম। আমার প্রতিটি পদক্ষেপে চারপাশ থেকে সেই ফিসফিসানি জোরালো হচ্ছিল। একটা দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা খুলতেই ভেতরে বিশাল এক অন্ধকার ঘর। ঘরের মাঝখানে একটা টেবিল, তার উপর রাখা একটা ছোট্ট বাক্স। আমি বাক্সটার কাছে এগিয়ে গেলাম, কিন্তু ঠিক তখনই পেছনে এক ঝলক ঠান্ডা বাতাস। ঘুরে দেখি মেয়েটা আর সেখানে নেই, বরং একটা কালো ছায়া পুরো ঘরটা আচ্ছন্ন করে রেখেছে। ছায়ার মধ্যে থেকে একটা কণ্ঠ বলল, তুমি যদি এটা নিতে চাও, তবে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ভয়কে জয় করতে পারো। না হলে তুমি এখানে চিরকালের জন্য থেকে যাবে। আমি প্রচণ্ড আতঙ্কিত হলেও মনে মনে ভাবলাম, এখান থেকে বের হতে চাইলে আমাকে কিছু না কিছু করতেই হবে। যদি এই বাক্সটা মুক্তির চাবি হয়, তাহলে এটাকে খোলাই সঠিক পথ। আমি ধীরে ধীরে বাক্সটার কাছে এগিয়ে গেলাম। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচের মেঝে যেন কাঁপছিল, আর শীতল বাতাস আমার শরীরকে জমিয়ে দিচ্ছিল। বাক্সটার গায়ে অদ্ভুত প্রতীক আঁকা ছিল, যেগুলো আমি আগে কখনো দেখিনি। বাক্সর ঢাকনাটা খুলতে গিয়েই আমার হাত হঠাৎ থেমে গেল। পেছন থেকে সেই ফিসফিসানি আবার শোনা গেল, তোমার জন্য এটা শেষ হতে পারে। একবার খোলা মানে পথ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমার হাত কাঁপতে কাঁপতে বাক্সটার ঢাকনা তুলতেই ঘরের চারপাশে অদ্ভুত এক আলো জ্বলে উঠল। আমি দেখলাম বাক্সের ভেতরে একটা ছোট্ট মাটির মূর্তি রাখা। সেটার গায়ে রক্তের মতো লালচে কিছু আঁকা ছিল। ঠিক তখনই সেই ছায়া কণ্ঠ আরো জোরালো হয়ে উঠল, তুমি জানো না কি ভুল করছো। এই মূর্তি আমাদের মুক্তি নয়, তোমার ধ্বংস আনবে। আমি চমকে গেলাম। ছায়াগুলো যেন আরো বড় হতে শুরু করলো। চারপাশে বিকট চিৎকার আর ফিসফিসানি একসঙ্গে মিশে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করলো। হঠাৎ মেয়েটার কণ্ঠ শোনা গেল, মূর্তিটা ভেঙে ফেলো, এখনই করো, না হলে তুমি বাঁচবে না। আমি দ্বিধায় পড়ে গেলাম। ছায়া কণ্ঠ বলছে এটা ভাঙলে ধ্বংস হবে, আর মেয়েটা বলছে এটাকেই ভাঙতে হবে। কার কথা শুনবো? ঠিক তখনই আমার টর্চ লাইটটা হঠাৎ নিচ থেকে জ্বলে উঠল। তার আলো মূর্তিটার উপর পড়তেই সেটার রং বদলাতে লাগলো। সেটা কালো হয়ে গেল, আর মনে হলো সেটা যেন জীবন্ত হয়ে উঠেছে। মূর্তিটা থেকে এক বিকট আওয়াজ বেরোলো, আমাকে ভাঙলে তুমি আমার শিকারে পরিণত হবে। ভাঙার সাহস আছে কি? আমার হাত পা কাঁপতে শুরু করলো। মূর্তিটাকে শক্ত করে ধরলাম। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যা হবার হবে। এখানে আটকে থাকার চেয়ে মুক্তির জন্য চেষ্টা করাই ভালো। আমি মূর্তিটাকে মেঝেতে ছুঁড়ে মারলাম। মূর্তিটা ভাঙতেই পুরো ঘরটা দুলে উঠল। ছায়াগুলো চিৎকার করতে করতে গলিয়ে যেতে লাগলো। আমি মেঝেতে পড়ে গেলাম, কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। ঘরের ভেতর এখন আর কেউ নেই। বাতাস আবার স্বাভাবিক হয়ে গেল। আমি টর্চের আলো জ্বেলে দেখলাম মেঝেতে মূর্তির ভাঙা টুকরো পড়ে আছে। হঠাৎ বাইরে থেকে ভোরের আলো জানালা দিয়ে ভেতরে পড়ল। আমি দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। চারপাশে সেই পরিত্যক্ত স্কুল বাড়ি একদম নিঃশব্দ হয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম আমি বেঁচে ফিরেছি, কিন্তু মেয়েটার কি হলো? আর সেই ছায়াগুলো? আমি জানি
তারা শেষ হয়ে যায়নি, তারা অপেক্ষায় আছে। স্কুল থেকে বেরিয়ে আসার পরও আমার ভেতরে অস্থিরতা কাটছিল। মনে হচ্ছিল কিছু একটা ঠিক হয়নি। যদিও আমি ভোরের আলোয় দাঁড়িয়েছিলাম, তবে চারপাশ যেন অস্বাভাবিকভাবে নীরব। সেই ছোট্ট মেয়েটা, মূর্তি আর ছায়াগুলো সব কিছু মাথায় ঘুরছিল। আমার মনে প্রশ্ন জাগল, আমি কি সত্যিই মুক্তি পেয়েছি, নাকি এ কেবল শুরু? গ্রামে ফিরে আসার পর দিনগুলো স্বাভাবিক মনে হচ্ছিল, তবে রাতের বেলা ঘরের চারপাশে কিছু অদ্ভুত আওয়াজ শুনতাম। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ভয় থেকে এটা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ঘটনাগুলো বাড়তে লাগলো। একদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার ঘরের জানালায় ধাক্কা দিচ্ছে। উঠে গিয়ে দেখি বাইরে কেউ নেই, তবে জানালার কাছে একটা হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ছোট্ট মেয়েটার মতো একটা ছোট্ট হাতের ছাপ। আমি তখনই বুঝলাম তারা ফিরে এসেছে, আর এবার তারা শুধু ভয় দেখাতে আসেনি। পরের দিন আমি গ্রামের এক বয়স্ক মানুষ হাজী সাহেবের কাছে গেলাম। তিনি গ্রামের পুরনো ইতিহাস জানতেন। আমি তার কাছে সব খুলে বললাম। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, তুমি যা বলছো তা আমার শোনা কাহিনীর সঙ্গে মিলে যায়। সেই স্কুলের জায়গাটা ছিল এক পুরনো কবরস্থানের উপর তৈরি। জায়গাটা অভিশপ্ত। আমি চমকে উঠে বললাম, তাহলে কি আমি ভুল করে কিছু করেছি? তিনি মাথা নেড়ে বললেন, তুমি মূর্তিটা ভেঙে ওদের আবদ্ধ রাখার শক্তি নষ্ট করে ফেলেছ। এখন তারা মুক্ত, তবে তোমার একটা সুযোগ আছে। তাদের আবার শান্ত করতে হবে, না হলে তারা কেবল তোমার জন্য নয়, সবার জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে। আমি হতাশ হয়ে বললাম, কিন্তু কিভাবে? আমি তো জানি না কি করতে হবে। তিনি বললেন, তোমাকে সেই জায়গায় আবার ফিরে যেতে হবে, তবে এবার একা নয়। সেখানে গিয়ে পুরনো কবরস্থানের কেন্দ্রে পবিত্র পানি ছিটিয়ে তাদের আত্মাদের শান্তি দিতে হবে। যদি তুমি ব্যর্থ হও, তাহলে তারা শুধু তোমায় নয়, এই পুরো গ্রাম ধ্বংস করবে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু জানতাম পালানোর উপায় নেই। রাত নামার আগে প্রস্তুতি নিলাম। হাজী সাহেব আমাকে একটা পবিত্র পানি ভর্তি পাত্র দিলেন। বললেন, তোমাকে সাহস রাখতে হবে। তাদের ভয় পেলে তারা তোমাকে সহজে শেষ করে ফেলবে। রাত 12টায় আবার সেই স্কুলে ফিরে গেলাম। চারপাশে আরও বেশি অন্ধকার, আরও বেশি নীরব। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস আমাকে ঘিরে ধরল। আমি টর্চ জ্বালিয়ে হাঁটতে লাগলাম। ঠিক তখনই শুনলাম সেই পরিচিত কণ্ঠ। তুমি আবার ফিরে এসেছো, এবার পালানোর সুযোগ নেই। আমার সামনে সেই ছোট্ট মেয়েটা আবার হাজির হলো, তবে এবার তার চেহারা আরও ভয়ানক। তার চারপাশে কালো ছায়াগুলো ভেসে বেড়াচ্ছিল। সে বলল, তুমি আমাদের আবদ্ধ রাখার শক্তি নষ্ট করেছ। এবার আমরা এই জমি আমাদের করে নেব। আমি পবিত্র পানির পাত্রটা শক্ত করে ধরে বললাম, আমি তোমাদের শান্তি দিতে এসেছি, তোমাদের এখানে থাকার প্রয়োজন নেই। তারা হেসে উঠল। সেই হাসি যেন পুরো ঘরটাকে কাঁপিয়ে তুলল। মেয়েটা বলল, শান্তি? আমাদের শান্তি দিয়ে কি হবে? আমাদের পৃথিবী কেড়ে নেওয়া হয়েছে, আমরা এই জায়গায় আমাদের শক্তি আবার প্রতিষ্ঠা করব। আমি পবিত্র পানি ছেটাতে শুরু করলাম। পানি ছেটাতেই কালো ছায়াগুলো চিৎকার করতে শুরু করলো। মেঝে দুলে উঠল, যেন পুরো জায়গাটা ভেঙে পড়তে যাচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো না কি ভুল করছো। আমরা ফিরে আসবো একদিন তোমার জন্য। শেষ পানির ফোঁটাটা মেঝেতে ছিটাতেই একটা তীব্র আলো ঘরটাকে ঢেকে ফেলল। ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। মেয়েটাও অদৃশ্য হয়ে গেল। ঘরটা আবার শান্ত হয়ে গেল। ভোরের আলো আসতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আমি সফল হয়েছি। তবে আমার মনে একটা অদ্ভুত সন্দেহ রয়ে গেল। তারা কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি তারা শুধু অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য? তো দর্শক বন্ধুরা, আপনারা কি বলেন? তারা কি আবার ফিরে আসবে? যদি পুরো গল্পটা শুনতে চান, তাহলে আমাদের ভৌতিক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
পরবর্তী এপিসোডের জন্য। ধন্যবাদ সবাইকে।